So hello man, welcome everyone. Welcome সকলকে দ্য ওয়ে অফ সলিউশন এন্ড TWS একাডেমিতে। আজকে আমরা আমাদের স্টুডেন্টদের জন্য একটা অত্যন্ত সুখবর নিয়ে চলে এসেছি যে তোমরা সকলেই জানো যে আমাদের পুলিশ রিক্রুটমেন্টের লাস্ট নোটিফিকেশন মোটামুটি আমাদের সেই 2025-এ আমাদের পরীক্ষাটা যা হয়েছিল, লাস্ট হয়েছিল আমাদের WBPSI এবং কনস্টেবলের পরীক্ষাটা। তো এরপর থেকে কিন্তু আমরা সেরকম আর নতুন ভ্যাকেন্সি দেখতে পাইনি। তো যাই হোক না কেন, আজকে আমরা মূলত আলোচনা করতে চলেছি আমাদের রাজ্য সরকারের তরফ থেকে আগামী সময়ে বা আগামী মাসগুলোতে কলকাতা পুলিশের ঠিক কোন কোন ভ্যাকেন্সিগুলো আসতে চলেছে এবং আমাদের স্টুডেন্টরা কলকাতা পুলিশের ঠিক কোন কোন পদে চাকরি করার জন্য যোগ্য, সবকিছু নিয়েই কিন্তু আলোচনা আর তার একটা স্মার্ট স্ট্র্যাটেজি নিয়ে চলে এসেছি আজকের ইউটিউব ভিডিওতে। তাহলে ভিডিওটিকে যারা প্রথম দেখছো, যারা এবারে প্রথমবার পুলিশের চাকরির পরীক্ষায় নিজেকে এনরোল করতে চলেছে এবং স্বপ্ন কোর্স একটা উর্দি পড়ার, তাদের জন্য কিন্তু ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলো ফার্স্ট আমি একটু তোমাদের সাথে আলোচনা করে নিই যে বিগত দিনে আমরা দেখতে পেয়েছি যে একটা খুব ইম্পর্টেন্ট নোটিফিকেশন এসেছিল যে নবান্ন বা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে কলকাতা পুলিশের কোন কোন বিভাগে কতগুলো পদ ফাঁকা সেটার একটা হিসেব চেয়ে। তো বর্তমানে তাদের তরফ থেকে বা কলকাতা পুলিশের তরফ থেকে আমাদের যিনি স্বরাষ্ট্র সচিব, তার কাছে একটা চিঠি গিয়েছে বা একটা মেল গিয়েছে, সেখানে বলা হচ্ছে যে আপাতত কলকাতা পুলিশের ক্ষেত্রে আমরা সাব ইন্সপেক্টর নিয়ে নাও, কনস্টেবল নিয়ে নাও এবং ড্রাইভার নিয়ে নাও, এক্ষেত্রে কিন্তু 3টে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি। অর্থাৎ স্যার, যদি আমরা একদম প্রথমে দেখতে চাই কেপিএসআই, মানে সব থেকে একটা প্রেস্টিজিয়াস পোস্ট বলতে পারি, দারোগা যাকে বলা হয়, শুধুমাত্র কলকাতায় তোমার চাকরি, কলকাতার বাইরে আর কোথাও পোস্টিং নেই। তো জীবনে চাকরি শুরু করছো, চাকরি শেষ করছো, সেটা সম্পূর্ণ তুমি সময়টা কাটাচ্ছ কলকাতা শহরের মধ্যে, তাহলে এর থেকে তো আর বড় সুযোগ হয় না। তো তাহলে কেপিএসআই এর ক্ষেত্রে বর্তমানে আমাদের কলকাতা পুলিশে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে হলো গিয়ে 673টা। ঠিক আছে, নেক্সট যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমাদের যেটা কনস্টেবলের ক্ষেত্রে আমরা মোট শূন্য পদ দেখতে পাচ্ছি বর্তমানে 10,401টা এবং ড্রাইভারের ক্ষেত্রে আমরা কিন্তু ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি এখানে পুলিশ ড্রাইভার 666টা। এবারে স্যার লাস্ট তো একটা কেপিএসআই যেটা 2023-এর নোটিফিকেশন বেরিয়েছিল, তার মেইনসের রেজাল্ট এখনো আমাদের বের হয়নি। সবকিছু নিয়ে কিন্তু আলোচনা করব। প্লাস কনস্টেবলের তো এখনো, প্লাস যে 2024-এ কেপি কনস্টেবলের ভ্যাকেন্সিটা ছিল তার প্রিলিমসের রেজাল্টই এখনো আমাদের বের হয়নি, মানে দুটোই এখনো ঝুলে আছে বলতে গেলে। আমরা সকলেই জানি যে কেপি কনস্টেবলের ক্ষেত্রে ট্রান্সজেন্ডারের একটা কেস রয়েছে, যার জন্য সেটার রেজাল্টে আমার একটু বিলম্ব হচ্ছে। তো যাই হোক না কেন, সেগুলোকে বাদ দিয়ে, মানে যে ভ্যাকেন্সিগুলো আমাদের বেরিয়ে গিয়েছে সেগুলো বাদ দাও, সেগুলো তো আমাকে নেবেই। সেগুলো নেওয়া হয়ে যাবার পরেও আমরা কিন্তু কলকাতা পুলিশের ক্ষেত্রে এই ভ্যাকেন্সিগুলো বর্তমানে দেখতে পাচ্ছি, যারা একদম থানা লেভেলে মানুষদেরকে পরিষেবা দিয়ে থাকেন। তো কেপিএসআই এর ক্ষেত্রে 673টা, কনস্টেবলের ক্ষেত্রে 10,401টি এবং ড্রাইভারের ক্ষেত্রে 666টি। এবারে স্যার এসআই এর ক্ষেত্রে তো কোয়ালিফিকেশন লাগে আমাদের গ্র্যাজুয়েশন, কনস্টেবলের ক্ষেত্রে মাধ্যমিক পাস, ড্রাইভারের ক্ষেত্রে কোয়ালিফিকেশনটা আমাদের একটু জেনে এখন জানাতে হবে, কারণ বিগত অনেক বছর এটা নোটিফিকেশন বেরোতে আমরা দেখিনি। আর মোরলেস যাই হোক না কেন কোয়ালিফিকেশন, তার সাথে মোটামুটি ওই গাড়ি চালানোর জন্য 2 থেকে 3 বছরের লাইসেন্সিং এর এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার লাগে। এবারে সকলের মনে স্যার প্রথমে একটাই প্রশ্ন আসবে, আচ্ছা আপনি যে এখানে এতগুলো ভ্যাকেন্সি লিখলেন, সব ভ্যাকেন্সি কি আমার দেবে? না, এটা কিন্তু কোনো সরকারি নিয়ে নাম না কেন বা কোনো গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রেই বলুন না কেন, যা ভ্যাকেন্সি থাকে সেটা কিন্তু মানে আপডেটটা নিয়ে নেয় না। ধরো 10,000 ভ্যাকেন্সি, মানে 10,000 ভ্যাকেন্সি কিন্তু সে বের করবে না। আমরা আশা করতে পারি যে মোট ভ্যাকেন্সির 40 to 50% ফর্ম তারা বের করবে, সেটাই বা বের করলে কম কিসে? যদি আমার 10,000 ভ্যাকেন্সি থাকে আর যদি নতুন করে আমরা আশা করতে পারি যে যদি এবছর রাজ্য সরকারের তরফ থেকে কেপি কনস্টেবলের একটা নতুন এবং ফ্রেশ নোটিফিকেশন বেরোয়, অর্থাৎ কেপি কনস্টেবল 2024 যাতে নতুনরাও বসতে পারবে আমাদের, তো সেখানে কিন্তু আমরা কনস্টেবলের ভ্যাকেন্সিটা এক্সপেক্ট করতে পারি 5,000 মতন। কারণ পুরো ভ্যাকেন্সি ভাবে কখনোই ফিল আপ করা হয় না, ভ্যাকেন্সি ওটা থাকতেই পারে, সেটা দেখাতেই পারে বা বারংবারের মাধ্যমে সেটাকে কিন্তু আমাদের নেওয়া হয়।
তো এই হলো গিয়ে আমাদের মূল ভ্যাকেন্সির আপডেটগুলো ফর কলকাতা পুলিশ। এবং কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর মানে তোমাদের জন্য এটুকুনি একটা খুবই সুখবর যে কেপিএসআই এর কিন্তু নতুন নোটিফিকেশন খুব শীঘ্রই বার হতে চলেছে। নতুন বলছি 2023-এরটা নয়, নতুন কেপিএসআই 2026-এর নোটিফিকেশনটা। ওকে, কারণ পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে এখন যতগুলো ভ্যাকেন্সি বের হওয়ার কথা তার মধ্যে যদি যেটা সব থেকে মোরলেস আগে বেরোতে পারে সেটা হলো গিয়ে আমাদের এই কেপিএসআই এর জায়গাটা। তো আশা করি এই জায়গাটাকে ক্লিয়ার করাতে পারলাম। যদি ভাবো শেষের এতগুলোই ভ্যাকেন্সি বেরোবে না, আমরা ধরে রাখতে পারি মোট ভ্যাকেন্সির 40 to 50 বা 60% মতন বের হবে। এবং সেটা বেরোলে বা কম কি, 4000 খানা পোস্ট, 5000 খানা পোস্ট ধরি আমার মুখের কথা, তাই না? এতগুলো ভ্যাকেন্সি বের হচ্ছে এবারে আমি তোর স্ট্র্যাটেজিটা সম্বন্ধে তোমাদেরকে একটু বলতে চাই, বাট স্ট্র্যাটেজি বলার আগে আমরা একটু দেখে নিই এজ লিমিটটা কত। বলা হচ্ছে যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে হচ্ছে কি 18 বছর থেকে সর্বোচ্চ 30 বছর পর্যন্ত। এবারে সকলেই জানো যে রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য কিন্তু 5 বছরের একটা রিল্যাক্সেশন বা ছাড় দেওয়া হয়েছে। এবারে স্যার আমাদের পিআরবির ক্ষেত্রেও কি বা রাজ্য পুলিশ বোর্ডের ক্ষেত্রেও কি সেই ছাড়টা অ্যাপ্লিকেবল? এখানে তো একটা বড় কোশ্চেন মার্ক রয়েছে। কারণ নন স্ট্যাটিউটরি বডি, সে তো মানে তার একটা নিজস্ব রিক্রুটমেন্ট পদ্ধতি। অনেকে বলছেন যে এত এজেড পুলিশ নিলে তিনি ফোর্সের সাথে কি করে খাপি বা খাইয়ে নেবেন, কারণ সেখানে একটা ফিজিক্যাল ফিটনেসেরও ব্যাপার চলে আসে। তো যাই হোক না কেন, পুলিশ নিয়োগের ক্ষেত্রে 5 বছরের এজ রিল্যাক্সেশনটা বাড়াবে কি বাড়াবে না এটা এখন আমরা কনফার্ম বলতে পারছি না। কিন্তু গত নোটিফিকেশন গুলো অনুযায়ী মানে লাস্ট যে ডাব্লিউবিপিএসআই, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবলের যে 3টে নোটিফিকেশন বের হয়েছিল মানে যার এখনো অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস আমাদের চলছে, সেই নোটিফিকেশন অনুযায়ী বয়স কিন্তু আমার সর্বোচ্চ 30 বছর। ঠিক আছে, যদি 5 বছরের রিল্যাক্সেশন দেয় তাহলে তো আরোই সুখবরের ব্যাপার সেটা সকলের জন্য। বাট আমরা আশা করছি যে মানে পিআরবির তরফ থেকে কিন্তু খুব শীঘ্রই রাজ্য সরকারের পক্ষে একটা মিটিং ডাকা হয়েছে। সেই মিটিংয়ে নিশ্চয়ই আমাদের পিআরবির যারা আর কি অনারেবল মেম্বার রয়েছেন তারা নিশ্চয়ই রাজ্য সরকারের কাছে এই ব্যাপারগুলোকে নিয়ে আলোকপাত করবেন যে বিগত অনেক 2-3 বছর ধরে সাব ইন্সপেক্টর বা কনস্টেবলের কোনো নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন বের হয়নি। তাই অত্যন্ত এবছরের জন্য হলেও যাতে 5 বছরের রিল্যাক্সেশনটা দেওয়া হয়, যাতে স্টুডেন্টরা অন্তত অ্যাপ্লাইটা করতে পারে এবং নিজের যোগ্যতাটা সেখানে প্রমাণটা অন্তত করার সুযোগটা তো পাওয়া উচিত, তাই না? যে বিগত এত বছর ধরে নোটিফিকেশন আমার বেরই হয়নি। তো যাই হোক না কেন, আমি এখনই বলছি না যে 5 বছরের জন্য বাড়বে। 5ই জুন একটা মিটিং হওয়ার কথা রয়েছে, যেটা রাজ্য সরকারের সাথে বিভিন্ন রিক্রুটমেন্টের যে এজেন্সি তাদের। তো তারপরে আমরা বলতে পারবো যে পুলিশের ক্ষেত্রে আপার এজ লিমিটটা 5 বছর বাড়ানো হচ্ছে কি হচ্ছে না। কিন্তু 18 বছর বয়সে সবে সবে উচ্চ মাধ্যমিক পাশ করে তুমি যদি কলকাতা পুলিশ নিয়ে নাও বা রাজ্য পুলিশ নিয়ে নাও না কেন, সেখানে ঢোকার জন্য কিন্তু একটা অতি সুবর্ণ সুযোগ তোমাদের পক্ষে। আর নর্মাল তুমি এটাকে বাদ দিলেও যারা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করেন তারা 3 বছরের রিল্যাক্সেশন পান, যারা এসসি এবং এসটি ক্যাটাগরি থেকে বিলং করেন তারাও কিন্তু একটা 5 বছরের রিল্যাক্সেশন আপনারা পেয়ে থাকবেন। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। সেটা আমাদের রাজ্য সরকারের বোর্ড হোক বা আমাদের সিবিএসসি হোক বা যেটা হচ্ছে কি আইসিএসসি হয়ে থাকুক না কেন, যে কোনো বা ভারত সরকারের স্বীকৃত যে কোনো বোর্ড থেকে তুমি যদি মাধ্যমিক পাস করো তাহলেই তুমি কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেবল। আর এছাড়া প্রার্থীকে অবশ্যই বাংলা ভাষা লিখতে জানতে হবে, বলতে জানতে হবে এবং পড়তে জানতে হবে। এই নিয়মটা শুধুমাত্র তাদের পক্ষে শিথিল করা হলো যাদের মূলত মাতৃভাষা হচ্ছে গিয়ে মানে যেটা আর কি গোর্খা ভাষাভাষী অঞ্চল বা নেপালি ভাষাভাষী অঞ্চল যেটাকে আমরা বলি। তো দার্জিলিং এবং কালিম্পংয়ের যারা বাসিন্দা তাদের ক্ষেত্রে এই নিয়ম একটু শিথিল আছে, মানে তারা বাংলাটা না জানতে পারলেও হবে, মানে সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা নেপালি ভাষা বলছি সেটা জানলেও মোর দ্যান এনাফ। ঠিক আছে, আমি একটু দেখিয়ে দিই। আর নির্বাচন প্রক্রিয়াটা কি হয়, আমাদের ডাব্লিউবিপি কনস্টেবলে আমরা আগের বারে কিন্তু সিঙ্গেল লেয়ার অফ এক্সামটাকে দেখেছি, কিন্তু সেটা হলেও কেপি কনস্টেবলের লাস্ট নোটিফিকেশন অনুযায়ী সেখানে কিন্তু প্রিলিমস মেন্স সবই আমার ছিল, তাই না? তো স্যার প্রিলিমিনারি পরীক্ষা প্রিলিমস, আশা করি এটাও এবারে আর চেঞ্জ করবে না কেপি কনস্টেবলের ক্ষেত্রে। স্যার নতুন ভ্যাকেন্সি তো বের করবে এটুকুনি কনফার্ম, তাই না? তো একটু আগে থেকে আমাদের প্রিপারেশনটা সকলে শুরু করা উচিত। তাহলে প্রিলিমিনারি রিটেন এক্সামিনেশন, এখানে কিন্তু আমরা দেখব যে 100 নাম্বারের একটা পরীক্ষা, 100টা কোশ্চেনের 100 নাম্বারের একটা পরীক্ষা। এবারে 100 নাম্বারের পরীক্ষাতে তুমি যদি প্রত্যেকটার উত্তর ঠিক করো তাহলে +1 আর নেগেটিভ করলে -0.25 করে হবে।
এবার স্যার যদি আমি প্রিলিমস পাস করি তাহলে আমার মাঠ হবে, পাতি বাঙালি আমরা পাতি বাঙালি এটাকে মাঠ বলে চলি, তাই না? তো মাঠই ভালো। তো এবারে মাঠে গেলে আমাদের দুটো জিনিস হয়, একটা হলো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর একটা হলো কি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ঠিক আছে, মেজারমেন্ট মানে হচ্ছে কি হাইট আর ওয়েটটাকে খেয়াল করে, যেরকম ছেলেদের ক্ষেত্রে ন্যূনতম হাইট হচ্ছে কি 167 সেন্টিমিটার। এবারে মেয়েদের একটা হাইট নিয়ে মানে কথা হচ্ছে, যেরকম বর্তমান রিক্রুটমেন্ট গুলো অনেকটা কেস হয়েছিল মেয়েদের হাইটটাকে নিয়ে, এবার সেই কেসগুলো উইথড্র হয়ে গিয়েছে অলরেডি। বাট আশা করা যাচ্ছে 5ই জুন রাজ্য সরকারের সাথে আমাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে মিটিং হবে, আমাদের অফিসিয়ালরা বা আমাদের অফিসিয়াল অনারেবল মেম্বাররা তারা কিন্তু সেখানে সেই ব্যাপারটাকে তুলবেন যে মেয়েদের হাইটটাকে কোনো না কোনোভাবে কমানো যায় কিনা। ঠিক আছে, তো এই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে মেয়েদের হাইট আশা করতে পারি যে এবছরের রিক্রুটমেন্ট গুলোতে একটু হলেও কম করা হবে, মানে হাইটটা কম করা হবে। ঠিক আছে, মানে ধরো হাইট আমি বললাম যে মেয়েদের ক্ষেত্রে 157 হয়ে গেল, তো মোটামুটি যারা 157 তারা পেয়ে যাবে আর কি, মানে পিএমটিটাকে ক্লিয়ার করবে। আর ওয়েটটা তো তোমরা সকলেই জানো, আর্মির মতন কিন্তু কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ ওই রকম হাইটের তুলনায় ওয়েট নেওয়া হয় না, ন্যূনতম একটা ওয়েট হলেই তারা নিয়ে নেয়। আর এছাড়াও আমার ফিজিক্যাল মেজারমেন্ট একটা চেস্ট এক্সপ্যানশনের ব্যাপার আছে, যেটা অনলি ফর দ্য মেল। উইমেনদের সেখানে কোনো রকম চেস্ট এক্সপ্যানশনের ব্যাপারটা নেই, শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য। তাহলে আমি যদি পিএটি পিএমটি বা মাঠটাকে পাস করে যাই, তারপর আমাকে যেতে হবে ফাইনাল রিটেন এক্সামিনেশনে, যেখানে টোটাল 85টা কোশ্চেন করা হবে। এই 85টা প্রশ্নের মধ্যে 25টা প্রশ্ন হলো কি জেনারেল অ্যাওয়ারনেস, জিকে জিএস যাকে আমরা বলি। রেস্ট অফ দ্য 25 প্রশ্ন হচ্ছে গিয়ে আমাদের এলিমেন্টারি অ্যারিথমেটিক, মানে বেসিক্যালি পাতি বাংলায় পাটিগণিত যাকে বলা হয়। আর লাস্টে রয়েছে আমাদের রিজনিং। তাহলে 75 হলো, আর 10 নম্বরের জন্য আসবে হচ্ছে গিয়ে আমাদের ইংলিশের জায়গাটা। টোটাল 85 নম্বরের একটা প্রশ্ন। আর যারা ফাইনাল রিটেন এক্সামিনেশনটাকে ক্লিয়ার করে বা তার কাট অফটাকে ক্লিয়ার করে ইন্টারভিউ যাবে, ইন্টারভিউ হলো কি আমাদের 15 নম্বর। ঠিক আছে, চলো, আর এই দুটোর উপর ভিত্তি করে আমাদের কি হবে, সেখানে ফাইনাল কাট অফটা তৈরি করা হবে। তাহলে এটা হলো আমাদের সম্পূর্ণ এক্সাম প্রসিডিওরটা, কিন্তু আমি তোমাদের এখানে বলে দিলাম যে প্রিলিমিনারি পরীক্ষা 100 নম্বর, সময় 1 ঘন্টা, এই সাবজেক্ট। জিকে জিএ হচ্ছে গিয়ে 40 নম্বর, ম্যাথ হচ্ছে গিয়ে 30 নম্বর, রিজনিং হচ্ছে গিয়ে 30 নম্বর। ফাইনালে বা মেইনসে জিকে, ম্যাথমেটিক্স, রিজনিং এবং লজিক্যাল 25 করে, ইংলিশ হলো কি 10 নম্বর করে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমাদের থেকে থাকে। এবারে এখানে আরেকটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে কি মেয়েদের হাইট, যেটা আমি তোমাদেরকে বলছিলাম পিএমটির জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো পিএমটির ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারি যে মেয়েদের হাইটটাকে কিন্তু এবারে কমানো হতে পারে, বাট কনফার্ম নিউজ নয়। আগে তো আলোচনা হবে সরকারের সাথে, আমাদের অফিস মানে পিআরবি বোর্ডে যারা অনারেবল মেম্বার আছেন তাদের, তারপরে তারা জানালে আমরা জানবো, তারপর তোমাদেরকে জানাতে পারবো, এই যে ব্যাপার স্যাপার, বা সবাই আমরা জানতে পারবো। ঠিক আছে, বাট এখনো কিন্তু কোনো কনফার্ম নিউজ নয়। ওকে, তো তাহলে ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করে দিলাম, কি কি প্রোস এন্ড কনসিকুয়েন্সেস রয়েছে, যারা নতুন ক্যান্ডিডেট দেখছো তাদের জন্য কিন্তু আমি আলোচনা করে দিলাম। এবারে স্ট্র্যাটেজিটা কিরকম হওয়া উচিত, দেখো আমি ওই একদিনে 10 ঘন্টা 15 ঘন্টা পড়া বলার লোক নই। এই একদিনে 10 ঘন্টা 15 ঘন্টা পড়লাম, তারপর 3 দিন ঘুরে বেড়ালাম, ওই পড়া করে কোনো কাজ নেই। তার পরিবর্তে তুমি পার ডে 4 ঘন্টাও যদি ঠিকঠাক করে পড়ো, আর যদি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা করে তুমি ফিজিক্যাল মানে অ্যাক্টিভিটি করো, তাহলে কনস্টেবল লাইক এক্সাম তুমি ইজিলি পার করতে পারবে ভাই। কনস্টেবলের পরীক্ষা পার করার জন্য কোনো একেবারে নাসা থেকে সায়েন্টিস্ট এসে তিনি পরীক্ষা দেন না যে তুমি পারবে না তার সাথে কম্পিট করে। তো আমার প্রত্যেক দিনের একটা স্ট্র্যাটেজি হবে হচ্ছে কি সপ্তাহে 5 দিন, মিনিমাম আমি ধরলাম যে 5 থেকে 6 ঘন্টা সকাল বিকেল মিলিয়ে 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করা, পাতি হিসেব। কোনো মক দেওয়ার দরকার নেই এই 5 দিন, কোনো মক দেওয়ার দরকার নেই, জাস্ট 5 থেকে 6 ঘন্টা তুমি পড়াশোনা করো পার ডে। ঠিক আছে, যেখানে তুমি অঙ্কটাকে একটুখানি বেশি টাইম দাও, অঙ্কের জন্য তুমি মোটামুটি 2 ঘন্টা সময় দাও, রিজনিং এর জন্য তুমি 1 ঘন্টা সময় দাও, আর রেস্ট অফ দ্য 3 ঘন্টা নিয়ে তুমি পড়ো হচ্ছে কি জিকে জিএস। ব্যাস, এই 6 ঘন্টা করে তুমি সপ্তাহে 5 দিন পড়ো, 30 ঘন্টা আগে পড়ে দেখো। তো ফার্স্টে আমাদের কি করতে হবে, থিওরিটাকে কমপ্লিট করতে হবে। দেখো যে কোনো পরীক্ষার জন্য আমি এটুকুনি তোমাদের এনথুসিয়াস্ট মানে বলি যে থিওরিটাকে আগে ভালো করে করো।
থিওরি ভালো করে করো, তারপরে সেই পার্টিকুলার টপিকগুলো থেকে বিগত বছরের প্রশ্নগুলোকে সলভ করো। স্যার শুধু কি পুলিশের পরীক্ষাতে আসা প্রশ্নই সলভ করব? না রে ভাই, আমাদের WBPSC-র এত পরীক্ষা হয় বা বিগত বছরের পরীক্ষা হয়েছে, বা রেলওয়ের পরীক্ষা বা SSC MTS হয়, GD কনস্টেবল হয়, এই জাতীয় পরীক্ষার প্রশ্নগুলোকেও তো সলভ করতে হবে। কারণ আমরা জানি নতুন সরকার এসেছে, কোশ্চেনের লেভেল কিন্তু ধীরে ধীরে মডারেট থেকে টাফের দিকে হবে আরো। এবং বিগত বছরের WBP কনস্টেবলের কোশ্চেনও কিন্তু তোমরা দেখেছো যারা দিয়েছো, যে কোশ্চেনের লেভেল কিন্তু মোটেও ইজি ছিল না, ভয় পাওয়াচ্ছি না, সবই পড়ার মধ্যে থেকে। কিন্তু এই ওয়ান লাইনার কোশ্চেন মুখস্থ করে চলে যাবো, জিকে জিএস এর পরীক্ষায় কমন চলে আসে বসে দেবো, এখন আর সেই দিন নেই। ঠিক আছে, তো বেসিক্যালি তুমি আগে থিওরি গুলোকে কভার করো, 2 ঘন্টা হচ্ছে তুমি ম্যাথে দাও, রেস্ট অফ দ্য 1 ঘন্টা তুমি দাও হচ্ছে কি রিজনিং এর জন্য, এন্ড তারপরের 3 ঘন্টা তুমি দিয়ে দাও হলো কি জিকে জিএস এর জন্য। ঠিক আছে, আর রোজ সকালবেলা উঠে ফিজিক্যাল ফিট থাকার জন্য কিছু এক্সারসাইজ করো, দৌড়াও, কারণ দৌড়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 1600 মিটারের দৌড় আছে একটা, আর মেয়েদের ক্ষেত্রে 800 মিটার। তো দৌড়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তো ভালো করে দৌড় প্র্যাকটিস করতে হয়, ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলোকে বাড়ানোর চেষ্টা করো। আর এই সপ্তাহে তুমি যা যা পড়লে, মানে একটা পার্টিকুলার সপ্তাহে তুমি যা যা পড়লে সেটাকে তুমি রিভাইজ করো, আর তার সাথে সাথে মক দাও। মক টেস্ট মানে হলো কি, যে টপিক গুলোকে পড়লে তার উপর ভিত্তি করে তুমি মক টেস্ট গুলোকে দাও। যেরকম ধরো আমি অঙ্কে পড়লাম পার্সেন্টেজ এন্ড রেশিও প্রপোর্শন, সায়েন্সের ক্ষেত্রে বায়োলজিতে পড়লাম সেল অ্যান্ড সেল অর্গানেলি, ইতিহাসে পড়লাম হচ্ছে কি আমাদের মৌর্য পরবর্তী মানে মৌর্য যুগ। তো যে যে টপিক গুলোকে আমি পড়লাম সারা সপ্তাহ জুড়ে, সেই টপিক গুলো থেকে বিগত বছরের প্রশ্ন, আপকামিং কি প্রশ্ন আসতে পারে বা তার ট্রেন্ড, এবং সে জাতীয় মক টেস্ট গুলোকে তুমি সলভ করার চেষ্টা করো, আর তার সাথে রিভাইজ দাও। সেটা হলো কি সপ্তাহের রেস্ট অফ দা 2 দিন পর্যন্ত। এরকম করে তুমি 2 মাস চলো, তারপরে আবার রিভাইসের পরিমাণটা বাড়াও, কারণ তখন পড়ার পরিমাণটা কমবে, রিভাইসের পরিমাণটা বাড়াও। আরেকটা জিনিস প্রত্যেক দিনেরটা করতে হবে, সেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স। আমাদের দ্য ওয়ে অফ সলিউশন ইউটিউব চ্যানেলে রোজ সকালবেলা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসেন আমাদের আরাবুল স্যার। তোমরা কিন্তু প্রত্যেকে সেই কারেন্ট অ্যাফেয়ার্স গুলোকে ফলো করো, কারণ স্যার কিন্তু সেই সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্স গুলোকেই তোমাদেরকে করান, যেগুলো থেকে কিন্তু তোমরা পরীক্ষায় 100% কমন পাবে, তাই না? তো বাইরে থেকে কিছু ফলো করার দরকার নেই, জাস্ট ভিডিওটাকে ফলো করো, স্যার কোন কোন পয়েন্ট গুলো বলছেন সেগুলোকে দেখো, নোট ডাউন করো, বারবার পড়ো, কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু তোমাদের সেখানে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর কিছুদিন পর ইংলিশটা একদম প্রথম থেকেই শুরু করার দরকার নেই, ইংলিশটা একটু কিছুদিন পরে তোমরা সলভ করার চেষ্টা করো, মানে যেগুলো যেগুলো আসবে, ইডিয়মস নিয়ে নাও, প্রিপোজিশন নিয়ে নাও, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট নিয়ে নাও, মানে গ্রামাটিক্যাল জায়গাটাকেও সাইডে রেখে যাও, গুলো করা যায় সেগুলোকে তোমরা দেখতে পারো। ঠিক আছে, তো এটা হচ্ছে সম্পূর্ণ স্ট্র্যাটেজিটা আমি বলে দিলাম। ভ্যাকেন্সি কিন্তু কলকাতা পুলিশের ক্ষেত্রে খুব শীঘ্রই বের হতে চলেছে, এবং রাজ্য পুলিশের ক্ষেত্রেও বের হতে চলেছে। হয়তো আগের গুলোর রিক্রুটমেন্টটা তাড়াতাড়ি করিয়ে নিয়েই বের করে দেবে তারা, বাট প্রিপারেশন তো আর যেদিন থেকে নোটিফিকেশন বেরোবে সেদিন থেকে স্টার্ট করলে হয় না। যারা পড়ার তারা বছরের প্রথম দিন থেকেই পড়াটাকে শুরু করে দেয়, এবারে নোটিফিকেশন যবেই বেরোবে ফর্ম ফিল আপ করে তো আরো দৌড়টা বাড়ানো বসে যায়। ঠিক আছে, তো তাহলে ডিটেলস আমি তোমাদেরকে এখানে আলোচনা করে দিলাম, কোন কোন ভ্যাকেন্সি আসছে, কি কি প্রোজ এন্ড কনসিকুয়েন্সেস, বা কলকাতা পুলিশের কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের যে নতুন ভ্যাকেন্সিটা আসতে চলেছে তার ক্ষেত্রে তোমাদের ঠিক কি কি করতে হবে। ঠিক আছে, আগের যে কনস্টেবলের রেজাল্ট সেটা আসতে একটু লেট হবে, কারণ ট্রান্সজেন্ডারের একটা কেস আমার রয়েছে, সেই কেসটাকে মেটানোর পর প্রিলিমসের রেজাল্ট আসবে, তারপরে হচ্ছে কি মাঠ, তারপরে ফাইনাল, তারপরে ইন্টারভিউ। মাঠ যদি একবার হয়ে যেতে পারে, কারণ বর্ষাকাল তোমরা সকলেই জানো, মাঠ যদি একবার খুব তাড়াতাড়ি করিয়ে নিতে পারে, তাহলে কিন্তু ফাইনাল রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউ এই দুটোকে তারা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করে রিক্রুটমেন্টটাকে শেষ করে দেবে। ঠিক আছে, তো চলো, তো যারা যারা পুলিশের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু আমরা অলরেডি একদম নিউ এবং ফ্রেশ একটি ব্যাচ নিয়ে চলে এসেছি TWS একাডেমির তরফ থেকে। সেটা হলো WBPKP ফাউন্ডেশন 2.0, যেখানে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে জিএস এর প্রত্যেকটা সাবজেক্টের টপিক ভিত্তিক থিওরি ক্লাসেস করানো হবে। সেই প্রত্যেকটা থিওরি ক্লাসেস থেকে বিগত বছরে কি কি প্রশ্ন এসছে বা আপকামিং কি কি প্রশ্ন আসতে পারে সব একটা মিশ্রণের ট্রেন্ড নিয়ে আলোচনা করা হবে। সম্পূর্ণ লাইভ একটি ব্যাচ, অর্থাৎ ক্লাস চলাকালীন যদি তোমার কোনো অসুবিধা হয় তুমি কিন্তু তৎক্ষণাৎ সেই ফ্যাকাল্টিকে দেখে নিয়ে সেটাকে জিজ্ঞাসাও করে নিতে পারবে। ঠিক আছে, সম্পূর্ণ লাইভ একটি ব্যাচ, লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্সনটাও তোমরা পেয়ে যাচ্ছ, সিলেবাস ভিত্তিক ক্লাস এবং আনলিমিটেড মক টেস্টও কিন্তু তোমরা অ্যাপিল করতে পারছো।
ঠিক আছে। আর আমাদের TWS একাডেমির কেপি এবং WBB ফাউন্ডেশনের সাকসেস স্টোরি, কতজন যে বিগত এই ব্যাচগুলোতে পড়ে চাকরি পেয়েছে পুলিশে, সেই সাকসেস স্টোরি কিন্তু তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টেই দেখতে পারবে। ঠিক আছে, তাহলে ব্যাচটা কিন্তু এখনো লাইভ চলছে, আমাদের TWS একাডেমি অ্যাপের মধ্যে তোমরা ব্যাচটাকে পেয়ে যাবে। তাহলে আর দেরি না করে যারা যারা কেপি কনস্টেবল এছাড়াও রাজ্য পুলিশের কনস্টেবলের জন্য প্রিপারেশন নিতে চাইছো বাট এখনো শুরু করতে পারোনি, তারা কিন্তু আজকেই ব্যাচটাকে পারচেস করে প্রিপারেশনটাকে শুরু করে দাও। কারণ নোটিফিকেশন সঠিক সময় চলে আসবে, পরীক্ষাটাও কিন্তু সঠিক সময় হয়ে যাবে, কখন যে হয়ে যাবে সেই মাঝখানে কিন্তু তোমরা টেরটাও পাবে না। ওকে, বর্তমানে আমাদের TWS একাডেমিতে এই ব্যাচগুলো রানিং চলছে। কম্বাইন্ড ফাউন্ডেশন 7.0, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ নাম্বার 2, PSC মিসলেনিয়াস ফাউন্ডেশন, আপার প্রাইমারি ফাউন্ডেশন, ANM GNM ফাউন্ডেশন এবং WBBKP ফাউন্ডেশন। যদি ব্যাচ এবং অ্যাপ রিলেটেড তোমাদের কোনো কোয়েরি থেকে থাকে তাহলে তোমরা নিচে দেওয়া নাম্বারে একবার কল করে নিও, 9062160805 এই নাম্বারে। ঠিক আছে, সমস্ত ক্লাসের নোটিফিকেশন পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক হয়েছেও দ্য ওয়ে অফ সলিউশন। আর যে কোনো সরকারি চাকরির অথেন্টিক নিউজ আপডেট, পুলিশের আপডেট ছাড়াও অন্যান্য যে কোনো আপডেট পেতে এবং তার সম্বন্ধে ফ্রি ক্লাস, ফ্রি মক টেস্ট এছাড়াও পেইড ব্যাচের ডিটেলস জানতে তোমাদের কিন্তু এই তিনটি ইউটিউব চ্যানেলকে ফলো করতেই হবে, দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি অ্যান্ড TWS স্মার্ট। সাবস্ক্রাইব করে নিও, সব ডিটেলস এখানেই পেয়ে যাবে। ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, নিজের যারা বন্ধুরা রয়েছে যারা পুলিশের চাকরির পরীক্ষা দিচ্ছে তাদের সাথে কিন্তু ভিডিওটিকে শেয়ার করতে ভুলবে না। তাহলে আজকে এই পর্যন্তই, টিল দেন সকলকে থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সকলকে।